সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে, প্রিয় তারকার সাথে তারকা কথনে, তারকা কথনে। শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা সেন্সেশন প্রেজেন্টস তারকা কথন অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বটা খুব বিশেষ। সবসময় তারকা কথন অনুষ্ঠানে তারকাদের নিয়ে আমাদের আলাপ হয়, তবে আজ আমাদের এই আয়োজনে নক্ষত্রের হাট বসেছে। প্রিয় দর্শক, নক্ষত্রদের সাথে পরিচয় আমরা আপনাদের সাথে নিঃসন্দেহে করাবো। তার আগে ছোট্ট কিছু কথা বলতে চাই। বাংলাদেশের সংস্কৃতিতে আমরা জানি এবং এ কথা অকপটে বলতে পারি যে বাংলা সঙ্গীতে একটা সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে এবং বাংলা সঙ্গীতের ইতিহাসে এমন কিছু কণ্ঠ আছে যে কণ্ঠ শুধুমাত্র আমাদেরকে গান উপহার দেননি, তারা একটি সময়কে বাঁচিয়ে রেখেছেন। আর কিছু গান সময়কে জয় করে হয়ে উঠেছেন কালজয়ী। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এমন একজন কিংবদন্তিকে ঘিরে। দীর্ঘ 6 দশকেরও বেশি সময় ধরে যার অনন্য কণ্ঠ, যার নিখুঁত উচ্চারণ, যার গভীর আবেগ গানের মাধ্যমে, সুরের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে ছুঁয়েছে। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদকসহ নানান সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। কিন্তু এই মানুষটি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে শুধু জনপ্রিয়তায় একটি শিল্পীর জন্য বা একজন শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পমান। এবং বলাই বাহুল্য, তার প্রত্যেকটি গানে তিনি তার সেই শিল্পমান অক্ষুণ্ণ রেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ দিনে অর্থাৎ তার জন্মদিনে আমাদের বাংলা সঙ্গীতে প্রবাদ পুরুষ সৈয়দ আব্দুল হাদী আমাদের তারকা কথনের সেট আলোকিত করেছেন। চলুন সকলে মিলে তাকে জানাই শুভ জন্মদিন। শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। শুভ জন্মদিন। আলাদা আলাদা করে আর বললাম সবাইকে, আর ধন্যবাদ দেব কি, তোমরা সবাই আমার এত ঘনিষ্ঠ যে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি আজকে আয়োজনের শুরুতেই বুঝছিলাম যে আমার পরিচয় পর্বটা শেষ করার পরে আসলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, কারণ আমার মনে হচ্ছিল স্কুলে যখন স্টুডেন্টরা একজনের সাথে দীর্ঘ ছুটির পরে দেখা করতে এসে যে আলাপটা হয়, সেই আলাপটা আসলে আপনারা অনেকক্ষণ ধরে করছিলেন। আমি ইন্টারাপ্ট করবো না অবশ্যই, তবে পরিচয় পর্বটা দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলি, সবাই স্বনামধন্য, আপনারা সকলকে চেনেন আমি জানি, তবু আনুষ্ঠানিকতার খাতিরে নামগুলো বলছি। শুরুতে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী, একজন কণ্ঠযোদ্ধা রফিকুল আলম। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা এবং আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ খোরশিদ আলম। স্বাগতম সবাইকে। এতগুলো তরুণ প্রাণ, আমি বলবো তরুণ প্রাণী বটে, ঠিক বলেছি, তরুণ প্রাণদের নিয়ে এবং নক্ষত্রের হাট নিয়ে তারকা কথনের সেটে আজকে বসা এবং আজকের কেন্দ্রবিন্দু, যদিও স্যার আজকে বলেছেন যে তিনি আজকে বরের আসনে রয়েছেন, এমন তাকে ঘিরে এত আনন্দ আয়োজন। হ্যাঁ, না তোমরা এমনভাবে আয়োজন করেছো, আমার আস্তে আস্তে মনে হচ্ছিল হয় বিয়ে করতে যাচ্ছি অথবা কোনো রাজনৈতিক সভায় বক্তৃতা করতে যাচ্ছি। হ্যাঁ, অনেকটা। তোমার আগের কথাটা, এটার উত্তরটা মনে আসছিল আমার, যে আপনারা সবাই কি তরুণ তরুণ, হ্যাঁ তরুণ তো আমরা মনের দিক থেকে সবাই তরুণ, শরীরের দিক থেকে হয়তো কিছু কিছু প্রমাণ পাওয়া যায় যে প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, যেহেতু জন্মদিনটা আজকের উপলক্ষ, এছাড়াও অনেক আলোচনা এবং অনেক স্মৃতি নিয়ে আসলে কথা হবে, তবুও আনুষ্ঠানিকতার কিছু প্রশ্ন আছে আমি একটু বলতে চাই। যে জন্মদিন তো জীবনে আসলে প্রতি বছরই নতুনভাবে আসে এবং নতুনভাবে আমরা আবিষ্কার করার চেষ্টা করি, এক একজনের কাছে এর অর্থ এক এক রকম হয়। একজন সৈয়দ আব্দুল হাদী, যিনি জনপ্রিয়তায় আসলে যে শীর্ষতা পেয়েছেন এবং এখনও সেই শীর্ষতায় তিনি আছেন এবং এখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি আমি বলবো সেই শীর্ষতা এখনও ধারণ করে আছেন। আমি জানতে চাই যে এখন জীবনে জন্মদিনের মাহাত্ম্যটা কেমনভাবে ধরা দেয় স্যার? জন্মদিনের মাহাত্ম্য তো বলা যায় না, মহৎ মানুষ হলে মহৎ বলা যায়। হ্যাঁ, আমি তো আর মহাত্মা গান্ধী নই, আমরা কেউ নই। আমরা গান গেয়েছি, মানুষের
মানুষের ভালো লেগেছে, হয়তো মানুষ আনন্দ পেয়েছে, এইটুকুই আমাদের ভূমিকা। প্রথমত গেয়েছেন তো নিজের আবেগে, নিজের আবেগে। হ্যাঁ, তারপর সেই আবেগ অন্যকে স্পর্শ করেছে, স্পর্শ করতে করতে তাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। আর একজন সৈয়দ আব্দুল হাদী তাদের চোখের সামনে ভেসে উঠেছে। ঠিক এটাই তো। আমি একটু গল্পের মাঝে আরেকটু পরিচয় পর্ব সারতে চাই। আমি যেহেতু প্রিয় দর্শক বলেছিলাম যে নক্ষত্রের হাটে এই মুহূর্তে আমরা আছি, এবং এই হাটে আরও একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী ফেরদৌসারা। শুভেচ্ছা জানাচ্ছি তাকেও। শুভেচ্ছা আজকের এই শুভ দিনে ওখানে সব গুণী মানুষের মাঝখানে আসতে পেরে। আর হাদি ভাই, এই হাদি ভাই কথাটি আমার মুখ থেকে আসার কথা ছিল না, কারণ আমার বাবা এইচ এম আব্দুল হাই তার উচ্চাঙ্গ সঙ্গীতে যে অপরিসীম দক্ষতা, সেইখানে মাইক্রোফোনে কথা বলো। তার এই আমার পিতা এইচ এম আব্দুল হাই উচ্চাঙ্গ সঙ্গীতে যারা এতটাই জ্ঞান, তিনি ভালোবাসতেন সেই সব গুণী মানুষকে, তাদের মধ্যে অন্যতম একজন হাদি ভাই। তো হাদি ভাই কেমনে আসে, আসার কথা না, চাচা বলার কথা, কিন্তু না, তা কিন্তু হতে পারে না। এমন একজন নক্ষত্র যেই জায়গায় অবস্থান করেন, তাকে ছোট বড় সবাই এত আপনজন ভাবতে থাকে। ওইখানে কোন সম্বোধনে ডাকলাম সেটা বড় কথা না, বড় কথা এতদিন এরকম গ্রিন আছেন। তাই কি? হ্যাঁ তাই, আজও তাই মনে হচ্ছে। এই আলোচনা হয়ে আমার মনে হয় জন্মদিনের এইটাই সবচেয়ে বড় শুভেচ্ছা। জি, একেবারেই। আমার কাছে একটা প্রশ্ন আছে, এবং সেই একটা প্রশ্নই আমার কাছে একটা প্রশ্ন সকলের কাছে। আমি এক এক করে সবার কাছ থেকে উত্তরটা নেবার পরে আমাদের আজকের আয়োজনের যিনি কেন্দ্রবিন্দু, তার কাছেও সে একই প্রশ্নের উত্তরটা নিতে চাই, দেখতে চাই আসলে পার্থক্যটা কোথায়। প্রথমে মোহাম্মদ খুরশিদ আলম, আপনার কাছে একজন সৈয়দ আব্দুল হাদী মানে কি এবং তার গান মানে কি? প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেলকে যে হাদী ভাইকে আমি বটবৃক্ষ মনে করি সঙ্গীতের। তো সেই সদ্য হাদী ভাইয়ের জন্মদিন উপলক্ষে যে আমাকে আমন্ত্রণ জানায়, তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আমরা সবাই একত্রিত হয়েছি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হাদী ভাই বলতে গেলে কি, আমার যেটা মনে হয়, ওনাকে আমি ছোটোকাল থেকে দেখে আসছি যে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় যে বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠানগুলি হতো, সেখানে উনি মূল গানগুলি গেতেন। সেটা হয়তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, বিভিন্ন গান, এবং আবার এই ফেব্রুয়ারি মাসের ভাষার গান গাইতেন। সেখান থেকে আস্তে আস্তে উনি বেতারে, এবং বেতারে পরে চলচ্চিত্রে পরে টেলিভিশন আসা, এবং আমার সুযোগ হয়েছে ওনার সঙ্গে কিছু গান করার। এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে যে ওনার মতো একজন গুণী শিল্পীর সঙ্গে আমার সুযোগ হয়েছিল গান করার। আচ্ছা, আবিদা সুলতানা, আপনার কাছে জানতে চাই যে একজন সৈয়দ আব্দুল হাদী এবং তার গান মানে আপনার কাছে কি? হাদী ভাইয়ের সৈয়দ আব্দুল হাদীর কথা বলতে গেলে তো শুধু গান নিয়ে বলা যাবে না, উনি একটা সম্পূর্ণ প্যাকেজ। মানে কোনো সব কিছু হাদী ভাইয়ের, যেমন ভদ্র সভ্য মার্জিত একজন মানুষ, রুচিবান একজন মানুষ, তারপরে সফট স্পোকেন একজন মানুষ, ভালো মানুষ বলতে যাবো। যে একজন শিল্পী হলেই তো হয় না, ভালো গান করলেই কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হলে একজন ভালো মানুষ হতে হয়, যে কারণে হাদী ভাই এতদিন পর্যন্ত আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছেন। তো সে কারণে হাদী ভাইয়ের কাছে থেকে প্রতি মুহূর্তে শিখেছি। হাদী ভাই মানে অনেক অনেক শিখিয়েছেন। অনেক সময় গানের কোনো পরিচালনার সময় হাদী ভাইয়ের কাছে ট্রেনিং নিয়েছি, অনেক কিছু শিখেছি হাদী ভাইয়ের কাছে। তো হাদী ভাইয়ের কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে, শুধু একজন শিল্পী নয়, একজন গার্জিয়ান হিসাবে হাদী ভাই আমাদের মাথার উপরে সবসময় আছেন। বাহ, অনেক ধন্যবাদ। মোহাম্মদ রফিকুজ্জামান, আপনার কাছেও সে একই প্রশ্ন। হাদী ভাই সম্পর্কে আমি কি বলবো, আমি প্রথমত হাদী ভাইয়ের ভক্ত ছিলাম, এবং সেটা একটা মজার ব্যাপার আছে। সেটা কোনো রেডিওর গান নয়, টেলিভিশনের গান নয়, চলচ্চিত্রের গান নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন, অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে গান করছেন সৈয়দ আব্দুল হাদী। ওই পাশ করে যে আবার হয়তো 1-2 বছর পরে সেই অনুষ্ঠানটা হচ্ছে বাংলা বিভাগের ছাত্র হিসাবে। যাই হোক, উনি গাইলেন, ছুঁয়ো না বধূ ওইখানে থাকো, মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো, অধরেরও তাম্বুল বয়ানে লেগেছে ঘুমে ঢুলু ঢুলু আঁখি, এদিকে তাকাও ঘুরিয়া দাঁড়াও নয়ন ভরিয়া দেখি।
এই যে পদাবলী কীর্তনটি উনি গাইলেন, আমার কাছে মানে আর যা কিছু শুনেছি এর আগে বা শুনবো পরে সব কিন্তু ম্লান হয়ে গেল। সৈয়দ আব্দুল হাদী, আমি তার ভক্ত হয়ে গেলাম। তো সেই কারণে আমার সঙ্গে ওনার পরিচয় হবার অনেক আগের কথা এটা। ওনার সঙ্গে আমার যখন পরিচয় হয়েছে তখন আমি একজন ভক্ত হিসাবেই ওনার সঙ্গে পরিচিত হয়েছি। আমার ভালো লেগেছে কারণ হচ্ছে যে আমার জীবনে প্রথম যে গানটি বেতারে প্রচারিত হয় আমার রচিত, সেই গানটি এ মাসের গান ছিল। তো সেই গানটিও যে 4 জন শিল্পী গেয়েছিলেন, তার মধ্যে ফেরদৌসী আপা, সৈয়দ আব্দুল হাদী, আঞ্জুমান আরা বেগম এবং মনু দে নামে একজন শিল্পী ছিলেন, তিনি গিয়েছিলেন। এই 4 জন 4 রবিবারে এটা প্রচারিত হতো, এক এক দিন এক একজনের কণ্ঠে, একই সুর একই কথা, কিন্তু 4 জনের কণ্ঠে। সুরকার কে ছিলেন? তো এটা সুরকার ছিলেন আজাদ রহমান সাহেব সুরকার ছিলেন। ওনাকে যে গানটি দেওয়া হয়েছিল, আমি তখন কিন্তু রেডিওর তালিকাভুক্ত গীতিকবি নই। আমি তখন বেতারে 25টি গান দিয়েছি, 25টি গানই তারা কিনে নিয়েছে কিন্তু আমাকে রয়্যালিটি দেয়নি, স্বীকৃতি দেওয়া হয়। তো সেই খাতা থেকেই উনি এই গানটি পেয়েই হাতের গানটি ফেলে দিয়ে এই গানটা ওখান থেকে উনি ছিঁড়ে নিলেন, নিয়ে সুর করলেন এবং গাওয়ালেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার খুশির ব্যাপারটা কি, যে এই গানটি যখন চলছে তখন একদিন জিলুর রহমান সাহেব ছিলেন তখন আঞ্চলিক পরিচালক। তো উনি একদিন রুমে বসে বসে এই গানটা শুনছেন, শুনতে শুনতে উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, যার হাতে ছিল এই রয়্যালিটি দেবার ক্ষমতা, তাকে ডেকেছেন। ডেকে বলছেন যে এই ছেলেটা কে? হ্যাঁ, ভালো লেগেছে গানটা শুনতে। হ্যাঁ, তার খুব ভালো লেগেছে। কি আমাদের তালিকাভুক্ত গীতিকার নাকি? আমি তো নাম শুনি, কখনো নাম শুনিনি। তা বলল, হ্যাঁ আমাদের তালিকাভুক্ত না, তার 25টা গানই আমরা কিনে নিয়েছি কিন্তু রয়্যালিটি দেইনি। কেন? তো উনি উত্তরে বললেন, না আমি শুনতে পেলাম মনিরুজ্জামান সাহেবের ভাই, সেই জন্য ভাবছি যে আরও পোক্ত হয়ে আসুন। তো উনি তখন বললেন যে আমি বসে আছি, আপনি রয়্যালিটি রেডি করে নিয়ে আসেন, আমি লিখে সই করে যাব। তো এর মধ্যে তো 17টা গান বিক্রির টাকা পেয়েছি, আবার তারপরে এই চিঠিও পেয়ে গেলাম রয়্যালিটি পাওয়ার। গানটা কি মনে আছে আপনার? হ্যাঁ, গানটার কথা হচ্ছে যে মুগ্ধ আমারে চোখ যখন, মুগ্ধ আমারে মন, তখন বাতাস আনলো বয়ে তোমার নিমন্ত্রণ। আচ্ছা, এটা কি আপনি যেভাবে বললেন এটি এককভাবে গাওয়া হয়েছিল না কোরাস? না, এককভাবে 4 জন। 4টা রোববারে 4 জন। আচ্ছা আচ্ছা, দারুণ। তখন এ মাসের গান নামে একটা গান হতো, বেতারে একটা অনুষ্ঠান তো, একটা স্পেশাল গান গীতিকার হতো। একই সুরকার, সেই এ মাসের গান। 4 জন আর্টিস্ট তো সেই এ মাসের গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী, তার উপরে আমার সঙ্গে পরিচয় হয়েছে। এই মাসের গানের শিল্পী এখন সারা জন্মের শিল্পী। দারুণ। এরা আপা, আমরা একই প্রশ্ন সকলকে জিজ্ঞেস করছিলাম এবং সকলের স্মৃতিতেই একজন সৈয়দ হাদী আলাদা আলাদা পরিচয় এবং আলাদাভাবে তারা আবিষ্কার করেছেন। আপনার কাছে সেই প্রশ্ন যে একজন সৈয়দ হাদীকে আপনি কীভাবে চিনেছেন বা মূল্যায়ন করছেন? দেখো, বাংলাদেশকে চিনতে আমরা কিছু গানকে 2 বা 3টে স্তবকের মধ্য দিয়ে বোঝা যায়। কিছু দেশের গান বলো আর যে কোনো গানই বলো, সেই ক্ষেত্রে একজন শিল্পীকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে যদি চেনা যায় তো একটি নামই বারবার উঠে আসে, সেটি হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। আমি তাকে 3টি ভাগে ভাগ করতে চাই। একটি হচ্ছে তার পড়াশোনা জীবন, তিনি কি করে, তাহলে সঙ্গীত শিল্পী তো শুধুই সাধনা করে থাকেন, শুনি যে পড়ালেখায় ফাঁকি দেয় আর শিল্পী হয়ে যায়। তাহলে এই সৈয়দ আব্দুল হাদী কতকাল পড়ালেখা করে একজন প্রফেসর হয়ে গেছেন, এটা কিন্তু সহজ কাজ নয়। এরপরে তিনি কিন্তু একটা অবস্থান নিয়ে ফেলেছেন সমাজে, এবং একজন শিল্পী তার
নিশ্চয়ই প্রাথমিক জীবন থেকেই সে সাধনায় রত ছিলেন, নইলে এতগুলো হৃদয় কি করে তিনি জয় করে ফেললেন। শুধু হৃদয় জয় না, উনি দেশকে চিনতে হলে একজন সৈয়দ আব্দুল হাদীকে চিনলেও যথেষ্ট। আর আরও একটি পয়েন্ট হচ্ছে যে নতুন তারা অ্যাট্রাক্ট হওয়া কিন্তু সোজা কথা নয়। নতুন প্রজন্ম তারা নিজেদের রাস্তাতেই নিজেদের উচ্ছলতা দিয়েই এগিয়ে যায়, কিন্তু তারাও কিন্তু আটকে গেছে সৈয়দ আব্দুল হাদীর কাছে। আজকে আমি যদি উল্টে আরও একটু অন্যভাবে বলি, যে নতুন প্রজন্ম হয়তোবা ভাববে একবার যে সৈয়দ আব্দুল হাদী কি নতুন প্রজন্মেরই একজন, নইলে তার দিকে তাকিয়ে দেখেন সবার চেয়ে উজ্জ্বল। আর আমার স্মৃতির কথা বলছিলে, বিশাল বিশাল সব স্মৃতি, তার মধ্য থেকেই আমরা তো 4 বোন 1 ভাই, সবাই গান গাইতে পারে আর কি পারিবারিক বংশানুক্রমে। পিতা যদিও ইঞ্জিনিয়ার, তাকে একবার আমাদের বাসায় দেখলাম বেশ বড় বড় শিল্পী, তাদের মধ্যে অন্যতম সৈয়দ আব্দুল হাদী, তারপরে রুনা লায়লা, আরও কয়েকজন, এবং তারা মিলিত আকারে শিল্পী সংস্থা, তাই না, বাংলাদেশ শিল্পী সংস্থা তৈরি করতে তার প্রেসিডেন্ট হবার জন্য আব্বাকে বলতে এসেছেন, এবং বাবা যথারীতি তাদের সঙ্গে কথাবার্তা বললেন, এবং প্রথম অনুষ্ঠানটি হলো একটি কোন জায়গায় যেন, ওয়াবদা অডিটোরিয়ামে। তো এরকম একটা সময়ে আমি তখন বেশি ছোট, বড় বোনরা গান করে, জান্নাতারা পর্যন্ত সবাই গাচ্ছে আর কি, আমি তখন অনেকই ছোট, কেউ আমাকে দুধ ভাতেই ভাবা হয় আর কি। ওরকম একটা সময়ও আমি বাবার সঙ্গেই আছি ওই অনুষ্ঠানে। তো সবাই না, ওটা বোধহয় আপনাদের সঙ্গে সংস্থার কোনো একটা অফিসে অনুষ্ঠানটা এরকম হচ্ছিল। তো সবাই বলছিল যে ওর গানটা একটু শুনি, ওর গানটা। তো হঠাৎ করে আমার দিকে সব ছুটলো যে ওর গান শুনবো। তা আমি তো তখন মানে একটু হতবাক, রেডি না, তো তাও আবার বেশ ভারিক্কিওয়ালা গান পছন্দ, তো একটা গান তো শুনবই, এরকম করে ধরলো। তখন আমি ভরিয়া পরাণ শুনিতেছি গান, এই গানটি ওই বয়সে গাইলাম আর কি। এবং তারপরে আমার কাছে যেটা মনে হয়েছিল, সেই থেকেই আমার হৃদয়ে একটা জায়গা হয়ে গেছিল যে এত বড় একজন মানুষ, তিনি আমাকে এমনভাবে অভয় দিলেন, এমনভাবে ছায়া দিলেন। তো আমার মনে হয় যে এই জিনিসটা যে নতুন প্রজন্মের কাছে একটা বিশাল বটছায়া, আপনি যেটা বলছিলেন খুরশিদ ভাই, বটবৃক্ষের মতনই ছায়া দিয়েছেন, এবং সেই স্নেহ মমতায় আমরা কিন্তু বেড়ে উঠেছি। খুব দারুণভাবে বলেছেন আমাদের প্রিয় বরাবরই তার গানের মতো তার কথাও আমাদের মুগ্ধ করে। রফিকুল আলমকেও আমি একই প্রশ্ন করতে চাই, বা একই জায়গাটা জানতে চাই, যে একজন সৈয়দ আব্দুল হাদী এবং তার গান, বা একজন শিল্পী আপনার কাছে কি? দেখো, আমার একটা বদভ্যাস আছে যে কারো সম্পর্কে বলতে গেলে আমি একটু ইতিহাস সচেতন হয়ে যাই। যেমন ধরো, সৈয়দ আব্দুল হাদী সম্পর্কে এতগুলো তোমরা যে কথাগুলো মূল্যায়ন করলে 100% একেবারে শতকরা সবটুকুই সত্যি, এবং আরও অনেক কিছু বিষয় আছে। তা আমি যেটা বিশেষ করে হাদী ভাইকে কৃতিত্ব দিতে চাই, সেটা কি জানো, যে 50 দশকের পর থেকে 60 দশক পর্যন্ত ওনাদের উত্থান, কিন্তু তখন কিন্তু রাজত্ব চলছে আমাদের পার্শ্ববর্তী দেশের শিল্পীদের। তাদের গান ছাড়া আমাদের শিল্পীদের কোনো গানই শুনছে না। আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো গ্রামোফোন কোম্পানি তখনও আছে ঢাকা শহরে, তখন আছে সেই বিখ্যাত গ্রামোফোন কোম্পানি HMV। ওখানে কোনো একজন শিল্পী গিয়েছেন যে আমার একটা গান কি রেকর্ড করা যায়, ওই যে না, আব্দুল আলিমেরই গান চলছে না, আপনাদের কি গান শুনবে। দ্যাট ওয়াজ দি সিচুয়েশন। সেইখানে সৈয়দ আব্দুল হাদী, মাহমুদুন নবী, আব্দুল জব্বার সাহেব, এবং তারও আগে সৌরভ ভাই, এরা যে কি কষ্ট করে আমি গল্পে একটু থামাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই মুহূর্তে একজন খুবই বিশেষ মানুষ আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন। আমি আশা করি পরিচয়টি পাওয়ার পর আপনারা সকলেই খুব খুশি হবেন। শুভেচ্ছা, প্রিয় মানুষ, সঙ্গীত শিল্পী, আপনি একটু আমাদেরকে হ্যালো বলুন, একটু শুভেচ্ছা জানান। আমি চাই যে আমাদের যিনি আছেন আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু, তিনি গেস করুক যে কে আমাদের সাথে লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা।
সাবিনা হাদি ভাই শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আজকে আসতে পারলাম না, সবাই ওখানে এসছে, আমার খুব ভালো লাগছে সবাইকে দেখে। রফিক ভাই, খুশি ভাই, টুকুর জামাল ভাই, আবিদা, তারা, তোমরা যে আমি যেতে পারলাম না একটা বিশেষ কাজের জন্য। তো হাদি ভাইকে দেখে এত ভালো লাগছে আজকে, কি সুন্দর, একেবারে মনে হচ্ছে যে সেই আগের হাদি ভাই, ইয়াং ম্যান। তাই না? আপনারা সবাই কি বলেন? হাসেন কেন? সত্যি হাদি ভাই, একদম সত্যি, একদম সত্যি কথা। একদম সত্যি। হ্যাঁ সত্যি, কি সুন্দর লাগছে। ওখানে আমার মনে হয় যারা আছে, বিশেষ করে পুরুষ মানুষ, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে হাদি ভাই। আমি কিন্তু লাল হয়ে গেলাম রে। না না কালোর মধ্যে না, না, এটা কালোর মধ্যে লাল হয়ে গেলাম। লাল হবার কিছু নেই, একদমই বাড়িয়ে কিছু বলেনি, বলেনি। ঠিক তাই। সাবিনা যা বলেছেন না না না, আমি কোনো বাড়িয়ে বুড়িয়ে চমৎকার বলিনি। বলেছেন, তাই চমৎকার বলেছেন। তাই না? জি শুনছি আমরা। এটা জেল্লাই আছে। সাবিনা আপা, তুমি আসলে অনেক ভালো লাগতো, তোমাকে মিস হ্যাঁ করছি। ভালো লাগতো রে। আমি হ্যাঁ। তো আমরা সবাই মিস জানো করছি রে, তোমার, আমরা সবাই মিস করছি তোকে। হ্যাঁ রে, আমি তো কি সুন্দর লাগছে বাবা। হ্যাঁ, ভীষণ মিষ্টি লাগছে। তারপরে Thank you, অন্যান্য সবাইকে সবাইকে খুব ভালো লাগছে। তো হাদি ভাই খুব ভালো থাকেন, অনেক স্মৃতি, অনেক কথা, হাজার রকম কথা আপনার সঙ্গে বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ তো ভালো থাকেন, আরো বারবার অনেক বছর ধরে আপনার এভাবে আমরা জন্মদিন পালন করব, যদি আমি তখন পর্যন্ত থাকি। তবে আর তবে আমরা আমরা দোয়া করি সবাই। আমরা এই ইয়েতে সাবিনা ইয়াসমিনকে খুবই মিস করছি। হ্যাঁ আমরা সবাই মিস করছি। আমরা আশা করব হয়তো এমন কোনো উপলক্ষ আসবে যে উপলক্ষে আমরা সকলকে এক করতে পারবো আবারও, এবং আমাদের খুব প্রিয় মানুষ শুধু সাবিনা ইয়াসমিনও থাকবেন আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের আজকের আয়োজনে। আমাদের গানের পাখি শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন, আপনি অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, হাদিকে আবার আরেকবার শুভেচ্ছা। হ্যাঁ ধন্যবাদ। এই আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ওই আমরা আরো মিস করছি তোকে এই জন্য যে ওই হারাধনের 10টি ছেলের থেকে তো খুব বেশি আর নেই বাকি, যে কজন আছে। আসলে আসলে সব হারাধনের ছেলেগুলো সব চলে গেল। সব সেই আদি ভাইয়ের পক্ষ থেকে অনন্যবাদ, শুধু ধন্যবাদ না, অনন্যবাদ প্রকাশ করছি। ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বছর জন্মদিনে আমরা আবার একসঙ্গে হব ইনশাআল্লাহ। তার আগে অন্য কোনো অনুষ্ঠানেও আশা করি। ইনশাআল্লাহ সবাই খুব ভালো থেকো, ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ খোদা সাবিনা আপা, খোদা হাফেজ। খোদা। অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনে আর একটা ভিন্ন মাত্রা পেল, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পী, আমাদের শ্রদ্ধেয় শিল্পী যুক্ত হবার জন্য। তিনি সশরীরে হয়তো পারেননি, ব্যস্ততা বা অন্য কোনো কারণে, কিন্তু তিনি যুক্ত হয়েছেন টেলিফোন লাইনে, এবং তার অপূর্ণতা কিছুটা হলেও তিনি পূরণ করেছেন তার কণ্ঠ দিয়ে, যে কণ্ঠকে আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি। আমি যেহেতু একটা গল্পে ছিলাম, তার আগে আমি যেহেতু একটা প্রশ্ন চলে এসেছে, আমি আমার একটু প্রসঙ্গটা শেষ করতে দিও। জি অবশ্যই অবশ্যই বলুন। ও হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে ওই রকম একটা পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পীদের গান কেউ শুনছেই না, হ্যাঁ, সেখানে ওনারা যেটা চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে না আমাদের হাদি ভাই। যে আবিদা যেটা বললো যে শুধু তিনি গান করেননি, শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন, অধ্যাপনা করেছেন, বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার হিসেবে চাকরি করেছেন, বিভিন্ন বিদেশে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছেন, এবং ঘটনাচক্রে তখনও আমি নেদারল্যান্ডে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, এবং সেখানে ডোভার হয়ে হাদি ভাইয়ের সঙ্গে দেখাও করতে গেছি, করতে গেছি। আমি কি বলবো ওই কথাটি বলবো, তুমি থাকতে চাওনি যে এই দেশে মানুষ থাকে, কারণটা বললাম না। যাই হোক, তো সেখানে এরকম প্রতিভাধর মানুষের জন্ম হলেই বোধহয় এখন যে আমরা আধুনিক বাংলা গান থেকে শুরু করে দেশের গান এবং অন্যান্য লোকসঙ্গীতের যে একটা সাম্রাজ্য তৈরি করতে পেরেছি,
এই সৈয়দ আব্দুল হাদি হেন মানুষ নয়, এদেরকে আমি যোদ্ধা হিসেবে ঘোষণা করতে চাই। সত্যি সত্যি একটা যুদ্ধ ছিল, যেখানে স্বীকৃতি পাওয়া যায় না, যেখানে আমি নাম ধরেই বলি, সত্যনাথ মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এদের ছাড়া কারো গান শুনতেই চায় না। সেইখানে যদি প্রায় 1000 গান একজন শিল্পী তৈরি করে ফেলতে পারে কণ্ঠ দিয়ে, সেটা শুধু কৃতিত্ব নয়, সেটা একটা ইতিহাস রচনার জায়গায় তৈরি করেছেন ওনারা। তার মধ্যে সৈয়দ আব্দুল্লাহ অন্যতম। অবশ্যই। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ওনার একটা গান ছিল, অনেকেই তোমরা হয়তো জানো, খুরশিদ মীর কাসেম ভাইয়ের সুর করা, আবু হিনা মোস্তফা কামাল সাহেবের লেখা একটা গান ছিল, আমার প্রথম দেখার সেখানটি রে ভুলবো কেমন করে, সে যে প্রতিদিনের রৌদ্র ছায়ায় আসে ঘুরে ঘুরে, আমার প্রথম দেখা। এই যে গায়কী, আই টেল ইউ, তখনকার দিনে সর্বশ্রেষ্ঠ গায়কী। হ্যাঁ, এবং এই কারণেই আমাদের দেশে ঝাঁকে ঝাঁকে শিল্পী তৈরি হয়েছে, এদের কারণে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি যে একটা প্রশ্ন সকলকে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেছি যে সবার চোখে একজন সৈয়দ আব্দুল হাদি কি, আমি সে একই প্রশ্ন যখন একজন সৈয়দ আব্দুল হাদিকে জিজ্ঞাসা করব যে আপনার চোখে একজন সৈয়দ আব্দুল হাদি এবং তার গান কি, আপনি নিজেকে কিভাবে বলবেন? দেখো, নিজেকে তো সবাই ভালোবাসে, নিজের আপনারে বড় বলে সেই বড় সেই নয় না, সে লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখন আমার যেটা মনে হচ্ছে এই জীবনে এসে, যে যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো, তাহলে আরো কত কিছু করতে পারতাম, আরো কত ভালো। তাহলে কি আবার এটা শুধু বিনয় নয়, তাহলে কি আবার সৈয়দ আব্দুল হাদি হয়ে জন্মাতেন কিনা? হ্যাঁ, বোধহয়। হ্যাঁ, কারণ জীবনের যে অপূর্ণ জিনিস তো সবার জীবনে থাকে, কেউ বলতে পারে না যে আমার জীবন পরিপূর্ণ, অপূর্ণতা থাকেই। তো যে অপূর্ণতার দিকগুলোকে পুনর্জন্ম হলে হয়তো আবার নতুন করে নির্মাণ করে নিতে পারতাম। আর গানের ব্যাপারে হচ্ছে যে দেখো, গানের ব্যাপারে দেয়ার ইজ নো এন্ড, শেষ কথা বলে একটা গানের ব্যাপারে নেই। ইউ ক্যান ইমপ্রুভ অন ইট সেলফ, ইউ ক্যান ইমপ্রুভ অন ইউর সেলফ। একটা কথাই বিশেষ ইয়েতে বলতে পারি, কারণ হাদি ভাই এর আগে এক অনুষ্ঠানে একদিন বলেছিলেন যে আমি ওই ক্লাসিক্যাল এগুলোর খুব একটা শিখিনি বা এই জাতীয় একটা কথা বলে সুযোগ পাইনি। কিন্তু হাদি ভাইয়ের প্রথম যে ছবির গানটি শুনেছি, চাতুরি জানে না মোর বধুয়া, এটা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের এই গান, তাই না? হ্যাঁ, ওইটা আমি ওইটা বলি যে আমি উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আমার ভীষণ একটা অনুরাগ ছিল, কারণ আমার এমন জায়গায় আমার শৈশব কৈশোর কেটেছে, ব্রাহ্মণবাড়িয়াতে, ওটা জায়গায় ছিল হ্যাঁ গুণী মানুষের জায়গা, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের জায়গা। তো অনুরাগ ছিল, খুব ইচ্ছা ছিল যে শিখব, কিন্তু সময় কোথায়। আচ্ছা, কিন্তু হাজি ভাই একটু ইন্টারাপ্ট করি আপনাকে, কিন্তু আমি যতদূর জানি, আমি নিজে শুনেছি কাদের জামিল সাহেবের কাছে আপনি তো তালিম নিয়েছেন, কাদের জামিল সাহেব নিজেই বলেছেন যে আমার কাছে সেটা বলছি। তো কিন্তু ওই লেখাপড়া এই সমস্ত নিয়ে ঠিক যে একেবারে নাড়া বেঁধে যে গান শেখা, সেটা হয়ে ওঠেনি। তবে একটা কথা হাদি ভাই আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের দেশের আমি 3 জন মিউজিক ডিরেক্টরের কথা বলবো, নাম বলবো না, যারা সৈয়দ আব্দুল হাদিকে নিয়ে না বসে সুর করতেন না। আমি 3 জনের কথা বলতে পারি, কিন্তু আমি নাম বলবো না। মজার কথা আমার খুব
স্মৃতিতে আসছে বারবার, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনি আর আমি গিয়েছিলাম, এবং গিয়েছিলাম একটা অদ্ভুত ব্যাপার নিয়ে। তাদের অনুরোধটাই ছিল আমাদের প্রতি যে আপনারা কিন্তু কিছু কথা কিছু গান এই নামে এখানে অনুষ্ঠান করবেন। ঠিক হাদি ভাই ওই জায়গাতেই বসবেন, কোথায়? এই অস্ট্রেলিয়ায়, আচ্ছা, এবং সেখানে আপনি ওইখানে ওইভাবেই ওইরকম গাইবেন, ভাবেই বসতে হবে। হ্যাঁ, ওই প্রোগ্রামটাই আপনি করবেন এখানে। এটা আবার কেমন অনুরোধ, বুঝলাম না তো। না এটা কিন্তু তখন অনুষ্ঠানটা খুব পপুলার Popular ছিল, হ্যাঁ। বেশ popular হয়ে গেছে। অনেক এবং popular ওই ছিল। আমরা ওখানে গিয়েছিলাম বিশেষভাবে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। না আরে এই ধরনের অনুষ্ঠান তো আপনি আমেরিকাতে করছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, করেছি। কিছু কথা কিছু গান নাম দিয়েই করেছি। আমেরিকায় করেছি। ওদের চাহিদাটাই ছিল এমন। আমাদের এই গল্পের ধারা চলতে থাকবে। আমি জানি আজকে জন্মদিনের উপলক্ষকে কেন্দ্র করে অনেকে নানানভাবে শুভেচ্ছাও জানাচ্ছেন এবং স্মৃতিটুকু ভাগ করে নিচ্ছেন। তেমনই এক শুভেচ্ছা বার্তা আপনার জন্য আমাদের কাছে আছে। আপনার গান যার লিপে আসলে ফুটে উঠেছে এবং সাধারণ দর্শকের কাছে আরো অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে পর্দার মাধ্যমে। আমাদের চিত্রনায়ক আলমগীর একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন জন্মদিনে, একটু দেখে আসতে চাই আমরা। চলুন প্রিয় দর্শক। শুভ জন্মদিন হাদি ভাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরো অনেক দিন অনেক দিন আপনি আমাদেরকে গান শোনাবেন, আমাদের মাঝে থাকবেন, এই প্রত্যাশা থাকলো। আমার অভিনয় জীবনে আপনার কণ্ঠটি আমার কণ্ঠ হয়ে গিয়েছিল। আপনার অনেক গান অনেকে জানতো যে আমি গেয়েছি। আপনি হয়তো সবচেয়ে বেশি গান গেয়েছেন আমার জন্য। অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আলমগীর আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই আজকে আলমগীর হয়েছি। এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। স্মৃতিচারণ করে একটু ছোট্ট, আমরা একই পাড়ায় বড় হয়েছি। আমরা মাঠে খেলতাম, আপনি রেয়াজ করতেন, আমরা অনুপ্রাণিত হতাম। তারপর হঠাৎ করে একদিন দেখলাম আমাদের গ্রিন রোডে একটি সঙ্গীত একাডেমি হয়েছিল 1966 বা 67-এ। তো ওখানে কে গান শেখাবে বা কে কি করবে জানি না, নাম দিয়ে দিলাম গান শিখব। গান শিখতে গিয়ে দেখলাম যে আপনি গান শেখাচ্ছেন। আপনার কাছে প্রায় 1.5-2 মাস গান শিখেছি। এখনও যতটুকু মাঝে মধ্যে শখ করে গাই সেটা আপনারই কারণে, এবং আমি ম্যাক্সিমাম, আমার তো নিজস্ব কোনো গান নেই, ম্যাক্সিমাম আপনার গান গাই আমি। তারপর কেন যেন স্কুলটা বন্ধ হয়ে গেল, আমারও আর গান শেখা হলো না। জন্মদিন আপনার, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি। আমি সত্যিকারের অর্থে আপনার একজন ফ্যান, চিরকাল ছিলাম, এখনো আছি। দারুণ একটি বার্তা তিনি পাঠিয়েছেন, এবং এ কথা সত্যি বলা চলে যে যখন আমরা চলচ্চিত্রে তার গানগুলো আমরা শুনেছি, যার নেপথ্যে ছিলেন আমাদের সৈয়দ আব্দুল হাদী, আমরা বিশ্বাস করতাম ঠিকই গানটা বলেছে, আসলে সে গাইছে। হ্যাঁ, ওর লিপেই আমার বেশিরভাগ গান, অধিকাংশ। এমন অনেক আসলে মিলে যেত, উনিও তো গাইতে ওনার পারেন, voice-এর সাথে তাতে খুব করে মিলে আরো যেত, বেশি মিলে মিলে যেত। যেত আর কি। হ্যাঁ। আমাদের কথা যেমন আরও আছে, তেমনি আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে অনেক নির্মাণও হয়েছে। একটি নির্মাণের কথা আমরা আজ বিশেষভাবে বলতে চাই। আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ বাংলা গানের প্রবাদ পুরুষ সৈয়দ আব্দুল হাদীর জীবন এবং কর্ম নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। গান আছে এখানে শিরোনামে, যেটি আজ চ্যানেল আইয়ের পর্দায় ঠিক বিকেল 5:15 সম্প্রচার করা হবে। সেই বিকেল 5:15 আমরা সকলেই দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। কিন্তু তারকা কথনে যেহেতু প্রসঙ্গটা উঠেছে, সেই তথ্যচিত্রে ছোট্ট কিছু অংশ আমরা দেখে আসতে চাই, কারণ তার মাঝে আরো অনেক উত্তর রয়েছে। চলুন প্রিয় দর্শক। আব্দুল হাদীর গান, কর্ম ও জীবন নিয়ে সাক্ষাৎকার ধর্মী প্রামাণ্যচিত্র গল্প আছে এখানে, নির্মাণ করেছেন শাইখ সিরাজ। এই যে কালভার্টটা, এর উপরে আমরা আড্ডা দিতাম বসে, ওটার উপর আমি বসলাম। বসছেন? আচ্ছা, ভেরি গুড। নিশ্চয়ই ওখানে বসে আপনি নস্টালজিতে চলে আসছেন। কত স্মৃতি, এই লনে বসে বসে আমরা বন্ধুরা আড্ডা দিতাম। একই আছে, এইরকমই ছিল দরজা। একবার তালাত মাহমুদ, ভারতের সেই বিখ্যাত শিল্পী, উনি ঢাকায় এসেছিলেন বেড়াতে। তাকে আমরা অনেক অনুরোধ করে নিয়ে এসেছিলাম, আমাদেরকে দুটো গান শোনাবেন। একটা ছবি খুব বিখ্যাত, ওই যে রিক্সার মধ্যে, লাস্টে পড়ে আছে, এগুলো আমি দেখছি। আপনি দেখেছেন? হ্যাঁ,
খুব জনপ্রিয় ছিল ফিরদৌসী। ফিরদৌসী আমার সহপাঠিনী বটে। ফেরদৌসী হ্যাঁ, আমরা একসাথেই বিশ্ববিদ্যালয়ে করেছি। আর আনোয়ার উদ্দিন খান, আচ্ছা, সেই সঙ্গীত শিল্পী হ্যাঁ। আনোয়ার উদ্দিন খান। আসাফুদ্দৌলা, মোহাম্মদ আসাফুদ্দৌলা, মুস্তফা জামাল আব্বাসী, এরা পপুলার ছিলেন। আমরা তখন সবে আস্তে আস্তে, এবং ফেরদৌসির সাথে আমার প্রথম চলচ্চিত্রের ডুয়েট। ওগো তুমি দূরে থেকে আমার যে যাও ডেকে, ওগো তো আমি আলমগীরের সাথে আমার স্মৃতিটা একটু বেশি, কারণ ও একসময় কিন্তু নায়ক আলমগীর হ্যাঁ জান, একসময় আমার কাছে গানও শিখতো। হ্যাঁ আমিও বিশ্ববিদ্যালয়ে থাকতেই প্লেব্যাক করলাম, প্রথম গান গাইলাম আপনি? 60 সালে। তখন মনে আছে 300 টাকা পেলাম আমার। তাহলে এই যে এই গানের যে নোটেশন, গানের যে স্কেল, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এগুলো- অশিক্ষিত নিজে, আমি সেজন্যই বলি আমি স্বশিক্ষিত ভাই। তবে হ্যাঁ, সাহায্য নিয়েছি কারো কারো। জীবনটা খুব সিরিয়াসলি নিয়েছেন আপনি সবসময়, আমি সিরিয়াসলি, মানে যে কাজ আমি করেছি, প্রফেশনালি সিরিয়াস। প্রফেশন যেটা করেছি সেটা আমি কোনো ফাঁকি দেইনি। লাস্ট কবে গান এরকম স্টুডিওতে অফিসিয়ালি রেকর্ড করেছেন? এবং সেটিও চ্যানেল আইয়ের অনুরোধেই আমি করেছিলাম। হাইওয়ে ধরে ছুটছে ক্লান্ত দূর পাল্লার বাস, সন্ধ্যা আসছে নেমে, সন্ধ্যা আসছে নেমে, গোধূলি তবু রঙে রঙে ভরে আকাশের ক্যানভাস। এটি একটা দুঃখ আমার, যে এখন ফিল করি যে আরো বোধহয় সময় দেওয়া উচিত ছিল আমার। খুব অন্যায় করেছি, তার উপরে অন্যায় করেছি, আমার নিজের উপরও অন্যায় করেছি। এই জীবন সায়নে এসে আপনার অবভিয়াসলি মৃত্যু চিন্তা হয়, এবং সেটা হওয়াই নাকি স্বাভাবিক। স্বাভাবিক। মৃত্যুর যন্ত্রণাটুকু যেন না পেতে হয়, এটাই জীবনের শেষ ইচ্ছা থাকে সব মানুষেরই, এ পিসফুল এক্সিট অফ লাইফ। একটি অসাধারণ নির্মাণ দেখার অপেক্ষায় আমরা সকলে, এবং মনে হয় না নিঃশ্বাস বন্ধ করে থাকবো ওই সময়টা উপভোগ করার জন্য। সৈয়দ আব্দুল হাদী, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ পুরো মিউজিক এবং আপনার কথা দুটো মিলেমিশে এত আবেগী করে তুলেছে আমাদের সকলকে। আমি জানি এখানে যারা রয়েছেন সকলে মিলে আশা করি তথ্যচিত্রটা আমরা দেখব। আপনার অভিজ্ঞতাটুকু জানতে চাই, তথ্যচিত্রের নেপথ্যে কাজ করার জন্য যখন আপনি ইন্টারভিউ করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আপনার স্মৃতি থেকে যদি বলেন। আবার একটু সংক্ষিপ্ত করে প্রশ্নটি করো। তথ্যচিত্র নির্মাণের পেছনে অনেক কথা আপনাকে বলতে হয়েছে, অনেক জায়গায় আপনি গিয়েছেন, ঘুরেছেন। তো এটা নির্মাণের পেছনে যখন আপনি ছিলেন, ওই অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? আমি কিন্তু এখনো বুঝতে পারি তুমি ওই যে এই তথ্যচিত্রের পেছনে আপনার অভিজ্ঞতা কেমন ছিল এটাতে কাজ করে? আপনাকে হ্যাঁ, তো আপনার অভিজ্ঞতাটা কেমন? ও আচ্ছা, অভিজ্ঞতা তো খুব ইমোশনাল হয়ে যেতাম যখন ঢাকা কলেজে সামনে গেলাম। হ্যাঁ, তারপর বিশ্ববিদ্যালয় তো এখন নেই, আমরা যেখানে ছিলাম এখন, যেটা ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সির গেট, যেটা ওটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের গেট। ওটাই ছিল ওটা বিশ্ববিদ্যালয়ের গেট ছিল। ওখানে তো ওদিক দিয়ে গিয়েছি যখন, ইমোশনাল হয়ে যাই, খুবই স্বাভাবিক এটা। এবং শাইখ সিরাজ যেটি বানিয়েছ মনে হচ্ছে আমার খুব ইমোশনাল ওয়েতে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি বলছেন যে যদি পুনর্জন্ম হতো, সেখানে আপনি একজন সৈয়দ আব্দুল হাদী হয়েই জন্মাতেন, কিন্তু এই জন্মেই আসলে আপনার কাছে এই প্রশ্নটা, পরের জন্মে আমরা সুযোগ পাবো কিনা সকলে একসাথে বসা সেটা জানি না। সেটি হচ্ছে, একজন 25 বছরের সৈয়দ আব্দুল হাদীর সামনে যদি আপনি এখন যেতে পারতেন, আপনি তাকে কি উপদেশ দিতেন বা কিভাবে জীবনটাকে বাঁচতে বলতেন? মানে আপনি যে নিজেকে আবার কিভাবে ঠিক করবেন ভাবছিলেন? প্রথমেই বলতাম যে হাদী, তুমি অনেক ভুল করেছো, এটা বলতাম প্রথম। ভুল থেকেই তো শিক্ষা হয়। হ্যাঁ, ভুল থেকেই শিক্ষা, কিন্তু হ্যাঁ শিক্ষা হয়, কিন্তু সেই শিক্ষার মানুষ পায় না আসলে। যখন মানুষ বুঝতে পারে যে আমার এটা ভুল হয়েছে, ভুল করে এসেছি, হ্যাঁ ওখানে তো আর ফেরা যায় না। ওখানে
ফেরা যায় না। আচ্ছা, তুমি একটা ওনার সম্পর্কে একটা তথ্য দেওয়ার সুযোগ দিবা? 2 মিনিট কথা বলবো। অবশ্যই অবশ্যই বলুন। সেটা হলো, দেখো এত বড় একজন শিল্পী, নমস্য শিল্পী, বললাম তো যে ওনার গান ধরেই ঝাঁকে ঝাঁকে শিল্পী তৈরি হয়েছে। কিন্তু আরও একটা জিনিস উনি তৈরি করেছেন, বুঝেছো, সেটা খুব খারাপ কাজ। সেটা হলো আমার মতো মানুষ, হ্যাঁ, যে চিরকাল বড়শি দিয়ে মাছ ধরাটাকে ঘৃণা করতাম, আমাকে তার শিষ্য বানিয়েছে। এবং এখন পর্যন্ত গত কয়েক মাসখানেক আগেও আমরা পুকুরে বিভিন্ন জায়গায় মাছ মারতে গিয়েছি। এটা কাজ বলো? এটা কাজ? আমি একবার জীবনের গেছিলাম কত আপনাদের সাথে। ওরে বাপ! জীবনের কত যে মূল্যবান কোথায় যে আমরা মুহূর্ত। গিয়েছি, মেঘালয় বর্ডারে ওনার ডাটসন আপনি গাড়ি কিন্তু চালিয়ে এভাবে গিয়েছি। অনেককেই প্রভাবিত করেছিলেন। সেই প্রভাবে আমার পিতাও পড়েছিলেন এবং তখন থেকে আমার একটা অফার ছিল আজকের এই অনুষ্ঠানে, আমি বলে দিই, সেই মাছ মারার জায়গাটা কিন্তু আমার শ্বশুর বাড়ি গাজীপুরে। চলে আসবেন আপনারা। এই তো গাজীপুর ব্যাস, ভালো কথা বলে দিল। ভালো জায়গা একটা আছে, মাছ মারবেন। তাহলে আজকের আমাকে আমার চেয়ে বেশি ওকে বলা এখন, হ্যাঁ, কারণ দুজনকেই। ও এখন আমাকে সবাইকে অতিক্রম যারা করে মাঝে- গেছে। তাহলে আজকের আয়োজনে একজন শিল্পী ফেরদৌসারার তরফ থেকে দাওয়াত আপনাদের একদম। জন্য, তার শ্বশুরবাড়ির অঞ্চলে মাছ ধরার জন্য। মাছ ধরা। না, আমি তো ধরতে যাবো না, আমার এমনি একটা যাবো। প্রশ্ন ছিল কিন্তু, সেটা হচ্ছে যে মানুষ তো আমার সব তো কিছু এখন একসাথে যে একাধারে অবস্থা- করে ফেলতে পারে না। হ্যাঁ, বুঝলাম। একাধারে একসাথে সব কাজ করে যেতে পারে না অনেকেই। তার মধ্যে আপনি একেবারে এতটাই সময় পেয়েছেন এবং প্রতিটি জায়গায় আপনার দৃঢ় পদচারণা, যেমন আপনার সংসারে আমরা দেখেছি, কাজের সময় দেখেছি ভাবিকে, এখন তাকে দেখেছি কতটা সিনসিয়ারভাবে কাজ করেছেন। আপনার কন্যাকে দেখেছি, সে কতটা সিনসিয়ার এবং এখনো পর্যন্ত এই সবাই পড়া শিক্ষাতেই সকল কাজে ব্যয় করেন সময়টা, কিন্তু সঙ্গীতেও তার অবদান রয়েছে। আপনার কন্যা যে ছোট মেয়ে, হাদিভাই ছোট মেয়ে। মেয়ে, হ্যাঁ, এখনো করে যাচ্ছে, এখনো। তনি, তনি। তনিমা হাদি। ও তো আমেরিকায় আছে। আপনি এখনো এই বয়সেও সুন্দর আমেরিকা বিভিন্ন দেশ ঘুরেও আসছেন এবং প্রোগ্রাম করে আসছেন, সফল সেগুলো। আমার একটু জানতে ইচ্ছে করে, যখন এই কিছুদিন আগে একটা অনুষ্ঠান আপনার হলো, শিল্পকলায় আপনাকে একটা বিশাল সম্মাননা দেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, সেখানে উপস্থাপনা আমি করেছিলাম। আমার কাছে একটু অদ্ভুত লাগছিল, এই জায়গায় আমি কি করে আসলাম, কিন্তু আমার ভালো লাগছিল এটা ভেবে যে আপনি এই যে সম্মাননার সময় একটা চট করে গান ধরে ফেললেন কিভাবে, এবং আপনার মধ্যে যে সেই জোশটাই আছে এখনো, এটা আবারও প্রমাণ করেছেন। এখন আমরা সেই কারণে আপনার কাছে কিন্তু গান শুনে তারপরে বিদায় নেব। তুমি লক্ষ্য করোনি আমি বেশ খুব কাশি আসছিল। একটা কাশি টাশি দূরে সরে গেছিল, সেটাও দেখেছি। কারণ আপনি সুন্দর গান গেয়ে ফেলেছেন, স্কেলে গলা ঠিক মতন লাগছে। তাহলে আজ আমাদের চ্যানেলের দর্শকদেরকে কেন আমরা বঞ্চিত করব? না, ওই কারণেই তো চ্যানেল আই এর একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, বিভিন্ন যে প্রতিযোগিতার প্ল্যাটফর্মগুলো, এগুলোতে কিন্তু একটা ব্যাপার উঠে এসেছে যে সৈয়দ আব্দুল হাদী একজন এমন বড় মাপের শিল্পী মানুষ, তাকে কিন্তু নতুন প্রজন্মকে দেখেন একটা, ওই যে একটু আগে রফিক ভাই বলছিলেন যে নতুন প্রজন্ম এখনো সৈয়দ আব্দুল হাদী হতে চায়। এটার জন্যও একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে একটা জায়গায় টাইট করে দেওয়া আছে, অন্য কোনো দেশের গান চলবে না। যেটা বলেছে যে ওনারা যুদ্ধ করেছে, কথা এটাই কিন্তু এটা আসল খুবই, কথা, হ্যাঁ। যে সেই সময় আমরা আমাদের বাল্য বয়সে ওই চুরি করে কলকাতার অনুরোধের আসর শুনতে যেতাম ক্লাস ফাঁকি দিয়ে, হ্যাঁ। কিন্তু আমাদের এই শিল্পীরা যে ওনারা যে যুদ্ধ করে সেই জায়গাটায় ওনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, শুধু না একজন সৈয়দ আব্দুল হাদী অনুপ্রাণিত করেছেন আছেন বলে কিন্তু নতুনদেরকে। আমরা পেয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম পাচ্ছে, এবং একেবারে চ্যানেল আই এর এই সেই সব প্ল্যাটফর্মের যুদ্ধ বাচ্চারা শব্দটাই আমি এখানে সৈয়দ আব্দুল হাদীর গান একেবারে পছন্দ পরবর্তী করে। প্রজন্মের কথা যেহেতু আছে, আমাদের সকালের গানে প্রতিনিয়ত এই নতুন প্রজন্মের একটু- অনেকে একটু- রয়েছেন। একটু দাঁড়াও, জি এই যে যুদ্ধের কথা বলছিল ওরা, জি জি। সত্যি সত্যি যুদ্ধ করতে হয়েছে না, আমাদের। যুদ্ধ বলে মানুষ কিন্তু কনফিউজ করে, মুক্তিযুদ্ধ নয়, আপনারা গানের যুদ্ধ। গান নিয়েও যুদ্ধ করতে, মানে গান মানে কি, মানে সঙ্গীত নিয়ে যুদ্ধ হ্যাঁ, করতে সঙ্গীত নিয়ে হয়েছে। যুদ্ধ করা। যেমন ধরো স্কুল জীবনে যখন গান গাইতাম, তখন ওই দরজা জানলা বন্ধ করে গাইতে হতো, মানে বাইরে লোকজন শুনবে,
একবার তো বিভিন্ন চিঠিপত্র পেলাম আমি তখন চলচ্চিত্র গান করি কি গান গাইবে না, গান গাইতে পারবে না আপনি যে ওই গানটি গেয়েছেন আপনি একজন সৈয়দের বেটা হয়ে আপনি আপনি এটা গান গেলেন, আপনি তো ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন। সেরেক করলেন। কোন গানটা এটা, কোন গানটা? কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? আমার কোনো স্যার মজার আপনার কথা কণ্ঠ মনে কয়েক পড়লো। প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের তরুণ প্রজন্মকে করছে, এবং প্রতিদিন সকালের আয়োজনে তরুণ প্রজন্মের অনেকেরা এখনও সৈয়দ আব্দুল হাদীর গান দিয়ে আমাদের সকালের আয়োজনটা শুরু করেন। এবং আজকে আপনার জন্মদিনের বিশেষ ক্ষণকে আরও বেশি উদযাপন করতে সারাদিন ব্যাপী আপনার বিভিন্ন গান আমরা চ্যানেলের পর্দায় উপভোগ করব। সেটি শুরু হয়েছে সকাল থেকে, একঝাঁক তরুণ শিল্পী আপনার গানগুলো পরিবেশন করেছেন চ্যানেলের পর্দায় গান দিয়ে শুরু অনুষ্ঠানে। আমরা সেই অনুষ্ঠানের ছোট্ট কিছু অংশ আপনাকে একটু দেখিয়ে আনতে চাই। চলুন প্রিয় দর্শক। চলো। আছে না আমার মুক্তা, আছে না আমার বারিস্টা, আছে না আমার মুক্তা, আছে না আমার বারিস্টা, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং সেই গানগুলো যে আমাদের ইতিহাসের, আমাদের সঙ্গীতের এক টুকরো সাক্ষী, সেটিও বারবার ফুটে উঠেছে। এই যে নতুন শিল্পীরা গাইছে, এটার কিন্তু দুটো দিক আছে। একটা হচ্ছে ওরা শুধু আমাদের বড় শিল্পীদেরকে স্মরণ করছে, সেটাই নয়, ওদের নিজেদের রেওয়াজ হচ্ছে। এই যে গানগুলো ওরা গায়, এই গানগুলো গাওয়াতে আগেকার যে সমস্ত সুরস্রষ্টা ছিলেন তাদের যে চমৎকার চমৎকার সুরের গান, এই যে যেমন এখানে যা ওরা আজকে পাচ্ছে না। রফিক ভাই, যেমন এখানে যতগুলো গান হলো, আলাউদ্দিন আলীর গানই বেশি হলো। অর্থাৎ আমাদের যে বড় সুরকাররাও তার কাছ থেকে অনেক কিছু চয়ন করতে পেরেছে বা তাকে দিতে পেরেছে, এটাও কিন্তু বিশাল ব্যাপার। আমাদের বড় সুরকাররা আলাউদ্দিন আলী, আহাদ ভাই, সুবলদা, এরা সত্যদা, খন্দকার নুরুল আলম ভাই, এরা কিন্তু তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পেরেছে। এটা কিন্তু আমাদের খুব ভাগ্যের ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। আমরা আসলে এমন আলোচনায় আছি যে আলোচনা আসলে কয়েক ঘন্টা যাবত কন্টিনিউ করলে আমরা শেষ করতে পারবো না। আর এমন অনেক আয়োজন হোক, এমন অনেক অনুষ্ঠান হোক, যেগুলোর মধ্য দিয়ে আমরা আপনাদের এই পথযাত্রাকে আরও উদযাপন করতে পারি। এবং যে তথ্যচিত্রটি গান আছে এখানে আমরা দেখার জন্য অপেক্ষা করছি, সেটা পুরোপুরি দেখব। এবং আরও গুণী শিল্পীরা যারা আছেন, যেমন আমাদের জুইফুল, সাবিনা ইয়াসমিন, তাকে নিয়ে একটা তথ্যচিত্র নির্মাণ করেছেন আমাদের শ্রদ্ধেয় জনাব শায়েখ সিরাজ। জুইফুল, সাবিনা ইয়াসমিন, রাজা ধীরাজ, রাজ্জাককে নিয়ে আমাদের তাকে নিয়ে একটা তথ্যচিত্র রয়েছে। তাদের মাধ্যমে এই প্রজন্ম আরও বেশি করে উৎসাহিত হচ্ছে, এবং ক্রমান্বয়ে আরও অনেক শিল্পীদের নিয়ে এমন কাজ হবে। আমাদের মাথার উপরে যিনি আছেন জনাব শায়েখ সিরাজ, তিনি এমন আরও অনেক কাজ করবেন সেই প্রত্যাশা রাখছি। আয়োজনের শেষ দিকে আছি, কেকটা কাটতে হবে, গল্প আরও থাকবে হয়তো পরবর্তীতে। আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আসার জন্য অনুরোধ করছি গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেলের বার্তা প্রধান জনাব শায়েখ সিরাজকে একটি ক্রেস্ট এবং সম্মাননা স্মারক। একটা শুভ জন্মদিন। আমরা বসবো তো, জন্মদিন যখন পালিত হচ্ছে তখন তো ভালোই আছি। বাহ, এটা আপনার জন্য, এটা আপনি একটু পড়ে দেখুন কি লেখা আছে। খুশির আসো, আসেন, হ্যাঁ ঠিক আছে, খুশির এগিয়ে আসো, একটু পড়ুন না কি স্যার লেখা আপনি আছে। যদি একটু বলতেন এখানে কি লেখা আছে আমাদের সকলের বাংলা উদ্দেশ্যে। সঙ্গীতের প্রবাদ পুরুষ, 86 বছরের তরুণ সৈয়দ আব্দুল হাদীকে জন্মদিনের শুভেচ্ছা। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। সম্মানিত বোধ করছি। ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, একেবারে অন্তর থেকে ধন্যবাদ। আমাকে এই
ভালোবাসা দেওয়ার জন্য। আমি এটাকে এসবকে কিছুকে ভালোবাসা হিসাবে গ্রহণ করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, স্যার আপনি গ্রহণ করেছেন। আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে আরেকটা মিষ্টি কেক রয়েছে আমাদের সকলের জন্য এবং আপনার জন্য। আচ্ছা, আমরা একটু অনুরোধ করছি জন্মদিনের এই শুভক্ষণে কেক কেটে আমরা আপনার জন্মদিনটা উদযাপন করি। কেকের মধ্যে ছবি দেখেন, নিজের বুকে ছুরি অসুবিধা কিছু নেই, ছুরিটা নিজের বুকে ছুরি মারবো? ছুরিটা খুব বোথা ছুরি, এটাতে কোনো অসুবিধা নেই। সকলকে একসাথে নিয়ে আমরা কেক কেটে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তিটা ঘোষণা করতে চাই। প্রিয় দর্শক, দারুণ জমজমাট স্মৃতি বিজড়িত একটা অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন, শুভেচ্ছা জানাচ্ছি আরও একবারও। এবং আমাদের প্রিয় মানুষ, আমাদের আজকের দিনের যিনি কেন্দ্রবিন্দু সৈয়দ আব্দুল হাদী, তার জন্মদিনের কেকটি কাটতে কাটতে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিব। সকলে ভালো থাকবেন। স্যার ছুরিটা চালা। আমার একটা ইচ্ছা আছে, বলবো? জি জি অবশ্যই। এটা হচ্ছে, আমি তো ঋণী হয়ে গেলাম, এই ঋণ পরিশোধ করার সময় কি আমি পাবো? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ধরো সবাই ধরুন। খুশি আসো, বুকের উপরে দিয়ে না, একটু জন্মদিনের উপর হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।